প্রথম বৈশিষ্ট্যটা ছিল যে এটি একটি পর্যাবৃত্ত গতি। তাহলে এটা কি একটা পর্যাবৃত্ত গতি নয়? বুদ্ধিমানরা কি করবে, আগে এই 5টা বৈশিষ্ট্য খুব ভালোভাবে বুঝে বুঝে সরল স্পন্দন গতির ডেফিনেশনটা এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত এসে শেষ। মোটামুটি ডেফিনেশনটা অনেক বড় মনে হচ্ছে, ঠিক না? আমি এটা এখন আর পড়তেছি না। এখানে অথবা দিয়ে দেখো আরেকটা ডেফিনেশন দেওয়া আছে। তো এই ডেফিনেশনটা বুঝতে হলে তাকে তোমাকে হুকের সূত্র জানতে হবে, তাই না? এই জন্য তোমাকে আগের স্লাইডে হুকের সূত্রটাকে জানাই আমি এই স্লাইডে আসলাম। খেয়াল করো, এটা নিয়ে একটু পরে ডিটেলসে বলছি, জাস্ট এই সংজ্ঞাটা নিয়ে একটু কথা বলি। দেখো, হুকের সূত্রের কারণে যে ছন্দিত বা স্পন্দন গতি হয় তাকে সরল স্পন্দন গতি বলে। তাহলে স্পন্দন গতি তো আমরা জানি, পর্যায়কালের অর্ধেক সময় একদিকে আর অর্ধেক সময় তার বিপরীত দিকে যদি কোনো বস্তু গতিশীল থাকে তবে তার গতিকে কি বলে? স্পন্দন গতি বলে। এটাকে ছন্দিত গতি কেন বলে? ছন্দ মানে কি বলতো? ছন্দ মানে হচ্ছে তাল, এরকম কিছুই তো বোঝায়, ঠিক না? তাহলে একটা সরল দোলক যখন পর্যায়কালের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গতিশীল থাকবে তখন তার মধ্যে কিন্তু একটা তাল কাজ করে, এই কারণে এটাকে ছন্দিত বা স্পন্দন গতি বলা হয়। তাহলে আমরা ডেফিনেশনটা খুব শর্টভাবে এইভাবে দিতে পারি যে হুকের সূত্রের কারণে যে ছন্দিত বা স্পন্দন গতি হয় তাকে সরল স্পন্দন গতি বলে। এই ডেফিনেশনটা তোমাদের বইয়ে দেওয়া আছে, ঠিক আছে? এখন এটা তুমি শিখে নিতে পারো, যদি পরীক্ষায় এইটা মনে না থাকে তখন তুমি এটা অ্যাপ্লাই করবে। কিন্তু আমি তোমাকে সাজেস্ট করো তুমি এই ডেফিনেশনটা শিখো। এখন বলবো যে স্যার এত বড় ডেফিনেশন আমি কিভাবে শিখবো? সেটা শেখার জন্য আমরা এই পরবর্তী স্লাইডটাতে একটু খেয়াল করি। দেখো এখানে কি আছে, এখানে সরল স্পন্দন গতির বৈশিষ্ট্য দেওয়া আছে। বুদ্ধিমানরা কি করবে, আগে এই 5টা বৈশিষ্ট্য খুব ভালোভাবে বুঝে বুঝে ভিতরে নিয়ে নিবে। এবার এই 5টা বৈশিষ্ট্য যখন শেখা হয়ে যাবে তারপরে 5টা বৈশিষ্ট্য দিয়েই মূলত এই সংজ্ঞাটা তৈরি করা হয়েছে বা ডেফিনেশনটা তৈরি করা হয়েছে। এটার প্রসেসটা আমি পরে দেখাচ্ছি। আগে চলো সরল স্পন্দন গতির বৈশিষ্ট্যটা নিয়ে ভালোভাবে আলোচনা করা যাক। নাম্বার 1, এটি পর্যাবৃত্ত গতি। এটা সরল স্পন্দন গতি কেন পর্যাবৃত্ত গতি? পর্যাবৃত্ত গতির ডেফিনেশন কি? যে কোনো একটা গতিশীল বস্তু কণা একটা নির্দিষ্ট বিন্দুকে যদি নির্দিষ্ট সময় পর পর বারবার একই দিক থেকে অতিক্রম করে তবে তার গতিকে কি বলে? স্পন্দন গতি বলে। এটা বোঝার জন্য আমি এই যে দোলকটা এখানে দেখতে পাচ্ছি এটার দিকে একটু খেয়াল করি। সাপোজ ধরো এটাকে আমরা এই পাশে এনে টেনে ছেড়ে দিলাম, তাহলে সে কি করবে? দুলতে থাকবে। আমি যদি এই জায়গায় একটা বিন্দু বিবেচনা করি তাহলে সে কি এই বিন্দুটাকে একটা নির্দিষ্ট সময় পর পর বারবার একই দিক থেকে অতিক্রম করবে না? এই কারণে এটা কি গতি? পর্যাবৃত্ত গতি। 2 নম্বরে কি আছে? এটি স্পন্দন গতি। স্পন্দন গতির ডেফিনেশন কি? পর্যায়কালের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় কি তার বিপরীত দিকে গতিশীল থাকবে তবে তার গতিকে কি বলা হবে? স্পন্দন গতি বলা হবে। তো এটা তো এমনই হয়, ঠিক না? সাপোজ সে এখান থেকে ওই পাশে গেল, গিয়ে যখন আবার এই জায়গায় ফিরে আসবে এটাকে বলা হবে একটা পূর্ণ স্পন্দন। এই একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে এই সময়টাকে আমরা যদি টি ধরি তাহলে এই টিটাকে বলে পর্যায়কাল। তাহলে পর্যায়কালটা সাপোজ ধরো আমরা 2 সেকেন্ড ধরে নিলাম, তাহলে 2 সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ডে সে ওইদিকে যাচ্ছে আর 1 সেকেন্ড ওইদিকে আসতেছে। তাহলে এই যে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে আবার বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গতিশীল থাকতেছে, এই কারণে এই সরল স্পন্দন গতিটাকে বলা হয় কি গতি? স্পন্দন গতি। ক্লিয়ার? তাহলে 2টা বিষয় আমরা বুঝতে পারছি। তাহলে স্প্রিংয়ের ক্ষেত্রে কিন্তু সেম। একটা স্প্রিংকে যদি দুলতে দেই এই যে উপরে নিচে একবার মানে অর্ধেক সময় নিচের দিকে অর্ধেক সময় উপরের দিকে এভাবে যে দুলতে থাকে এই বিষয়টা হচ্ছে কি যে স্পন্দন গতির উদাহরণ। তো এটা আমরা আরও প্র্যাকটিক্যালি ভিজুয়ালি ফিল করতে পারবো যখন আমরা 3Dতে যাব, ঠিক আছে? এবার দেখো 3 নাম্বার হচ্ছে কি এটি একটি সরল রৈখিক গতি। এখন এটা যে একটা সরল রৈখিক গতি এটা যদি আমরা এইখানে ফোকাস করে বুঝতে চাই আমাদের কাছে বিষয়টা অনেক জটিল হয়ে যেতে পারে। অর্থাৎ আমাদের কাছে মনে হবে যে এটা তো এই বাঁকা পথে গতিশীল, তাহলে এটা কিভাবে সরল রৈখিক গতি হয়? এমনটা মনে হওয়াটা স্বাভাবিক, কারণ এভাবে চিন্তা করলে এটাকে কনফিউশন দিয়ে মানে মাথা ভরে যাবে, এটি হবে মানে স্বাভাবিক বিষয়। এখন এটাকে সহজে বোঝার জন্য আমি এই সরল দোলকটাকে আবার দেখো এই জায়গায় এঁকে নিলাম। ধরো একটা হুকের সাহায্যে আমরা কি করলাম? একটা বস্তুকে ঝুলাই দিলাম। এখন একটা বস্তুকে যখন খুবই কম পরিমাণ অ্যাঙ্গেল নিয়ে, ধরো এটা হচ্ছে কি তার সাম্যাবস্থা, সাম্যাবস্থা থেকে খুবই কম পরিমাণ আমি এক সাইডে নিয়ে যখন এটাকে ছেড়ে দিব তখন সে কি করবে? সে জাস্ট এইভাবে একটা জায়গার মধ্যে এইভাবে দুলতে থাকবে। তখন কি এটা কি স্পন্দন গতি হয় না? তখন কি এটা কি পর্যাবৃত্ত গতি হয় না?
এবার এই কোণটা খুবই কম পরিমাণ নেওয়ার কারণে এই যে এটা শুধু ডান বাম হচ্ছে, এই কারণে তখন কিন্তু এই সরল দোলকের এই গতিটাকে আমরা কি বলতে পারি? সরল রৈখিক গতি বলতে পারি। বুঝাইতে পারছি? তাহলে এটা যখন মানে অনেক বেশি কোণ নিয়ে, কৌণিক বিস্তার নিয়ে কি করতে থাকবে? দুলতে থাকবে, তখন কিন্তু সে মানে মোটামুটি আর সরল রৈখিক গতি থাকবে না। কিন্তু কৌণিক বিস্তারটা যদি আমি একেবারেই কম নেই, খুবই কম পরিমাণ নিয়ে তাকে দুলতে দেই, তখন কিন্তু সে খুব কম পরিমাণ কৌণিক বিস্তার হতে এক জায়গার মধ্যে বারবার দুলতে থাকবে। তখন এটা কি হয়ে যাবে? সরল রৈখিক গতি হয়ে যাবে। তাহলে আমরা কি পাইলাম? যে সরল স্পন্দন গতি হইতে হলে এটি পর্যাবৃত্ত গতি হতে হবে, তারপরে স্পন্দন গতি হইতে হবে, তারপরে সরল রৈখিক গতি হতে হবে। এই তিনটা বৈশিষ্ট্য আশা করি আমি তোমাদের মগজে দিতে পারছি। হ্যাঁ, এবার চলো আমরা 4 নম্বরে যাই। 4 নম্বরে বলছে এর ত্বরণ সাম্য অবস্থান থেকে সরণের সমানুপাতিক। খেয়াল করো, এই হচ্ছে কি তার সাম্য অবস্থা। আমরা এগুলো যেহেতু হিজিবিজি হয়ে গেছে, কিছু পরিমাণ এই দিক থেকে আমরা মুছে নিই। হ্যাঁ, আচ্ছা, ধর এটাকে আমরা ক্লিন করে নিলাম এই জায়গায়। তাহলে এখন খেয়াল করো, এই হচ্ছে তার সাম্য অবস্থা। এটা কেন সাম্য অবস্থা? সে যখন এই জায়গায় থাকবে সে একদম স্থির থাকবে, নড়াচড়া করবে না। এবার সাম্য অবস্থা থেকে তাকে যতটুকু এইদিকে আনলাম, এটা হচ্ছে কি তার সরণ। সেটাকে কি ধরলাম? ধরো এক্স দিয়ে আইডেন্টিফাই করলাম। এবার 4 নম্বর বৈশিষ্ট্যটা বলছে যে এই সরণের পরিমাণটা যত বেশি হবে, ত্বরণটা তত বেশি হবে, মানে সরণ ত্বরণের সমানুপাতিক। খেয়াল করো, এই হচ্ছে কৌণিক বিস্তার, এই কৌণিক বিস্তারের জন্য সরণটা হচ্ছে এটা। আমি যদি বিস্তারটা আরও বাড়াই দিই, ধরো আরও বাড়াই দিয়ে আমি কি করলাম? এই বস্তুটাকে এই জায়গায় নিয়ে আসলাম। এখন কি এই জায়গায় নিয়ে আসাতে এটা সরণটা বেড়ে গেল না? তো সরণ যদি এই জায়গায় আসাতে বেড়ে যায়, এটাকে যদি এখান থেকে ছেড়ে দাও, এটা কতটা স্পিডে দুলবে ভাবতে পারো? তাহলে এটাকে যদি এই কৌণিক বিস্তার দিয়ে আমরা এখান থেকে ছেড়ে দেই, এটার ব্যাগটা কিন্তু অনেক বেশি পরিমাণে বাড়বে। তাহলে ব্যাগ বৃদ্ধির হার যত বেশি হবে, ত্বরণ তত বেশি হবে। তাহলে এইভাবে ত্বরণ বেশি হওয়ার কারণটা হচ্ছে কি, যে আমি এক্সের পরিমাণটা মানে কি সরণের পরিমাণটা কি করলাম? এখান থেকে বেশি পরিমাণে বাড়াই দিলাম। তাহলে 4 নম্বর বৈশিষ্ট্যতে এসে আমরা এটা জানতে পারলাম যে এই সাম্য অবস্থা থেকে যে কোনো একদিকে সরণ যত বেশি হবে, ত্বরণ তত বেশি হবে। দ্যাট মিনস সরণ হচ্ছে আর ত্বরণ হচ্ছে এই সরণের কি সমানুপাতিক। আমি বুঝাইতে পারছি? তাহলে আশা করি আমরা 4 নম্বরটা ক্লিয়ার হতে পেরেছি। এবার দেখো 5 নম্বরে যাই। কি বলছে? এর দিক সর্বদা সাম্য অবস্থান অভিমুখী। কি মনে হয় দেখো তো, এই সরল দোলকটাকে যদি এটাকে আমরা আইটু ক্লিন করে নেই, ধরো অল ক্লিন দিয়ে দিলাম। হ্যাঁ, কোথায় কোথায় কোথায়, এখানে। আচ্ছা, এই 5 নম্বর বৈশিষ্ট্যতে কি বলা আছে? যে এর দিক সর্বদা সাম্য অবস্থান অভিমুখী। এখন এটা বোঝার জন্য আমি এইখানে এই সরল দোলকটার উপর আরেকটু ফোকাস করি। খেয়াল করো, সাম্য অবস্থান থেকে তাকে কি করলাম? আমরা এই দিকে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর এটা কি আবার তার ব্যাগটা শূন্য করে সাম্য অবস্থানের দিকে ফিরে আসবে না? তো সাম্য অবস্থানের দিকে ফিরে আসে বলেই কিন্তু সেভাবে দুলতে 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 একটা সময় গিয়ে কী হয়ে যায়? স্থির হয়ে যায়। তুমি তাকে যেই দিকে নিয়ে কি করো না, ছেড়ে দাও না কেন, সেটা কোথায় ফিরে আসবে? সাম্য অবস্থা। এদের সাম্য অবস্থার দিকে ফিরে আসবে। ঠিক আছে? এটা না ভেবে যদি আমি স্প্রিংয়ের কথা বলি, স্প্রিংটাকে যদি এইভাবে নিয়ে আমরা দুলাই, তাহলে এটাকে যদি টেনে ছেড়ে দাও, তাহলে সে দুলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে কি আসে? সাম্য অবস্থায় ফিরে আসে। তাহলে সরল স্পন্দন গতির অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এর দিক সর্বদা কি হয়? সাম্য অবস্থান অভিমুখী হয় বা সাম্য অবস্থানের দিকে ফিরে আসে। তাহলে আমরা একে কি করলাম? সরল স্পন্দন গতির 5টা বৈশিষ্ট্য শিখে নিলাম। এবার আসো এই 5টা বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে কীভাবে খুব চমৎকার করে একটা ডেফিনেশন তৈরি করা যায় সেটা একটু আমরা জানি। কোনো পর্যাবৃত্ত স্পন্দন গতি সম্পন্ন বস্তু কণার গতি যদি সরল রৈখিক হয় এবং এর ত্বরণ সাম্য অবস্থান থেকে সরণের সমানুপাতিক হয়, পাশাপাশি এর দিক সর্বদা কি সাম্য অবস্থান অভিমুখী হয়, তবে তার গতিকে কি বলে? সরল স্পন্দন গতি বলে। খেয়াল করো তো, এই কথাগুলোই তো এই ডেফিনেশনের মধ্যে দেওয়া আছে। তার মানে কি, আমি যদি বৈশিষ্ট্য শিখে ফেলি, একই সাথে আমার ডেফিনেশনও শিখা হয়ে গেল, বৈশিষ্ট্যও শিখা হয়ে গেল। মানে 1-এর ভিতর 2 আর কি, মানে 1 দিলে আমরা 2 পাখি মেরে ফেলবো, এরকম একটা সুযোগ কিন্তু এই জায়গায় আছে। তাইলে আমি আবারও বলছি যে এই বৈশিষ্ট্য থেকে কিভাবে ডেফিনেশনটা তৈরি করা যায়। কোনো পর্যাবৃত্ত স্পন্দন গতি সম্পন্ন বস্তু কণার গতি যদি সরল রৈখিক হয়, এর ত্বরণ সাম্য অবস্থা থেকে সরণের সমানুপাতিক হয় এবং এর দিক সর্বদা কি সাম্য অবস্থান অভিমুখী হয়, তবে তার গতিকে কি বলা হবে? সরল স্পন্দন গতি বলে।
তো আমরা সরল স্পন্দন গতি নিয়ে অনেক কিছু জেনে ফেললাম, অনেক স্টাডি করলাম। এখন চলো এটাকে 3D-তে ভিজুয়াল করে আসি। আমরা এই 3D-তে ক্লিক করি। দেখো প্রথম বৈশিষ্ট্যটা কি ছিল মনে আছে তোমাদের? আচ্ছা, প্রথম বৈশিষ্ট্যটা ছিল যে এটি একটি পর্যাবৃত্ত গতি। তাহলে এটাকে একটা পর্যাবৃত্ত গতি নয়, যে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর কি করবে, বারবার একই দিক থেকে অতিক্রম করবে। তুমি যেই জায়গায় এখানে একটা বিন্দু বিবেচনা করো না, দেখবা যে এটা নির্দিষ্ট সময় পর পর বারবার একই দিক থেকে অতিক্রম করতেছে। এজন্য এটা একটা কি গতি? পর্যাবৃত্ত গতি। আবার এটা একটা স্পন্দন গতি, পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গতিশীল আছে, এজন্য এটা একটা কি গতি? স্পন্দন গতি। আবার দেখো এটার গতিটা কিন্তু সরল রৈখিক গতি। দেখো এই যে সোজা নিচ বরাবর যাচ্ছে, আবার উপরের দিকে যদি চিন্তা করি সোজা পথ বরাবর গতিশীল হচ্ছে। তাহলে এই কারণে এটার এই গতিটা কি গতি? সরল রৈখিক গতি। 4 নম্বর বৈশিষ্ট্য কি ছিল? যে এর ত্বরণ সাম্য অবস্থা থেকে সরণের সমানুপাতিক। মানে এটা হচ্ছে তার সাম্য অবস্থা, এই সাম্য অবস্থা থেকে এই সরণের পরিমাণটা যত বেশি হবে, ত্বরণের পরিমাণ তত বেশি হবে। এজন্য সাম্য অবস্থা থেকে এই সরণটা ত্বরণের সমানুপাতিক। ক্লিয়ার? 5 নম্বর বৈশিষ্ট্য কি ছিল? যে এর দিক সর্বদা কি হয়? সাম্য অবস্থান অভিমুখী হয়। তুমি খেয়াল করো যে এরো চিহ্ন দিয়েই তো বোঝা যাচ্ছে, সে যখন উপরের দিকে যাচ্ছে আবার কোথায় আসতেছে? সাম্য অবস্থার দিকে আসতেছে। সে যখন আবার নিচের দিকে যাচ্ছে, ওখান থেকে কিন্তু ফিরে সে আবার কি করতেছে? সাম্য অবস্থার দিকে আসতেছে। তো এই জন্য এর দিকটা সবসময় কি হয়? সাম্য অবস্থান অভিমুখী হয়। আশা করি আমি বোঝাতে পারছি। তো এই ছিল আমাদের টোটাল হারমোনিক, মানে সিম্পল হারমোনিক মোশন নিয়ে সব কিছু। ঠিক আছে?